একদিকে লাগাতার দিয়ে শাসানি হুমকি, একের পর এক দেশকে তাদের কাঁধে ভর করে করার চেষ্টা সঙ্গী, কিন্তু অবশেষে ইউনূসের ভরসা জঙ্গি। জিরো আওয়ারে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিক বসু। ইউনূসের জঙ্গি তাস, আর তাতেই ভারতের হাতে নিশ্চিত বিনাশ। মৃত্যুর দিন গোনা জঙ্গিরা এবার জেলের বাইরে। ক্যাসিও বাবর সহ বাকি জঙ্গিরা এখন মুক্ত। ইউনূসের জঙ্গি তাস ভারতের হাতে নিশ্চিত বিনাশ। ক্রমশ পরিস্থিতি জটিল হচ্ছে, আর এরই মাঝে মৃত্যুর দিন গোনা জঙ্গিরা কিভাবে জেলের বাইরে। জোরালো হচ্ছে একদিকে লাগাতার দিয়ে হুমকি শাসানি, বিভিন্ন দেশকে করার চেষ্টা সঙ্গী, কিন্তু ইউনূসের ভরসা এখন শুধুই জঙ্গি। ক্যাসিও বাবর সহ বাকি জঙ্গিরা এখন মুক্ত। কি কারণে মুক্তি? ইউনূস সরকার নেপাল কানেকশনে ফের সক্রিয় হচ্ছে ডি কোম্পানি। পাকিস্তান সফরে বাংলাদেশ সেনাকর্তা। অরাজি ফ্রান্স কানাডার পর এবার মালয়েশিয়া কি পরবর্তী গন্তব্য? ভরসা ইউনূসের। জেলবন্দি জঙ্গিদের নতুন মিশন কি বলছে গোয়েন্দা রিপোর্ট? এবার জঙ্গি নিধনে নামছে ভারতও। জল স্থলপথে সামরিক অভিযান সক্রিয় ভারতের এক ঝাঁক যুদ্ধ জাহাজ কি এবার চট্টগ্রাম মুখী। জিরো আওয়ারে বোঝার চেষ্টা করব ধারাবাহিকভাবে। অগস্ট মাস থেকে বাংলাদেশের 6 মাস অতিক্রান্ত, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে, প্রতিকূলতার দিকে। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় প্রত্যেক দিন নজর রাখছেন পরিস্থিতির দিকে। এই মুহূর্তে সরাসরি জিরো আওয়ারে রয়েছেন নিউজরুম থেকে সত্যজিৎ। আমি একেবারে শুরুতে যে কথা বলতাম, যে একের পর এক হুমকি শাসানি বাংলাদেশের বিভিন্ন মৌলবাদী নেতা থেকে অন্তর্বর্তী সরকারের পদস্থ বহু উপদেষ্টা দিয়ে হুমকি, আর একের পর এক দেশকে তাদের কাঁধে ভর করে করার চেষ্টা করেছে সঙ্গী, কিন্তু ইউনূসের এখন ভরসা হয়ে গিয়েছে শুধুই জঙ্গি। সব মিলিয়ে কি পরিস্থিতি সর্বশেষ সামনে আসছে সত্যজিৎ? দেখো, আমি গত রাত থেকে বেশ কিছু আপডেটস আমাদের হাতে এসে পৌঁছেছে, এবং সেই আপডেটসগুলো খুব ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। ভারতবর্ষের নিরাপত্তার বিষয় ইম্পর্ট্যান্ট, এবং বাংলাদেশের যারা সুধী নাগরিক, যারা সুস্থভাবে জীবনযাপন করতে চান, তাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা বিষয়টা দেখে নিন, এবং ভারতবর্ষের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হতে হবে, সেই জায়গাটা তৈরি হয়েছে। প্রথম বিষয় তুমি দেখবে, লুৎফুজ্জামান বাবর, যিনি বিএনপি বা যে জোট সরকার ছিল জামাতের সঙ্গে, সেই সময় তিনি সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এবং তিনি এই মুহূর্তে এখন অবধি জেল থেকে মুক্ত হননি। তিনি অস্ত্র মামলায় অভিযুক্ত। জেল থেকে তিনি মুক্ত হবেন। কেন মুক্ত হননি তার কারণ হচ্ছে, যেহেতু 2014 সালে তার ফাঁসির আদেশ হয়েছিল এবং তিনি সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন, সেইটাকে সবার আগে স্টপ করে সেটাকে, সেই মামলাটাকে একটা যা পর্যায়ে নিয়ে এসে তাকে এই জেলের বাড়ি নিয়ে আসতে হবে। এবং তোমাকে বলি যে গোটা বিষয়টা, লুৎফুজ্জামান বাবর, তাকে আমরা ক্যাসিও বাবর বলছি। ক্যাসিও বাবর বলার কারণটা হচ্ছে, এই বাবর একসময় একটি বহুজাতিক ঘড়ি সংস্থা, জাপানি সংস্থা আর কি, বহুজাতিক, এই বহুজাতিক ঘড়ি সংস্থার তিনি ঘড়ি চোরাপাচার করতেন, মানে স্মাগলিং করতেন। অর্থাৎ ঘড়ি স্মাগলিং দিয়ে তিনি জীবন শুরু করেছিলেন এই লুৎফুজ্জামান বাবর, এবং পরবর্তী সময় তিনি ভারতে অস্ত্র পাচার করতে গেছিলেন। তার সঙ্গে আর কারা কারা ছাড়া পাচ্ছেন, আমি নামগুলো একটু বললেই বোঝা যাবে, ছবিতে আমরা দেখিয়ে দেবো। মতিউর রহমান নিজামী, তিনি প্রাক্তন বিএনপির মন্ত্রী, এবং তিনি হচ্ছেন নির্দিষ্টভাবে তোমাকে বলবো হরকত উল জেহাদির একজন মানে খুব গুরুত্বপূর্ণ সদস্য। জঙ্গি গোষ্ঠী হরকত উল জেহাদির গুরুত্বপূর্ণ সদস্য এই প্রাক্তন বিএনপি মন্ত্রী। এবং একই সঙ্গে ছাড়া পাচ্ছেন রেজাউল হায়দার চৌধুরী, তিনি এনএসআই, বাংলাদেশের এনএসআই বা আর্মি, প্রাক্তন আর্মি কর্তা, এনএসআই ডিরেক্টর ছিলেন। তার সঙ্গে আবার পাকিস্তানের আইএসআইয়ের একেবারে দহরম মহরম সম্পর্ক, মাখো মাখো সম্পর্ক সহ কয়েকজন ছাড়া পাচ্ছেন। এবার তুমি একটা বিষয় তুমি দেখবে, এই যে মৃত্যুদণ্ড দেশ পাওয়ার পর যারা ছাড়া পাচ্ছেন, তাদের ছাড়তে গেলে অবশ্যই সে দেশের রাষ্ট্রপ্রধানের মতামত প্রয়োজন হয়। এবং এক্ষেত্রে বর্তমানে তদারকি সরকারের প্রধান কে আছেন? মোহাম্মদ ইউনূস। সেই ইউনূসের সম্মতি বাদে কখনোই এই পরপর যারা মৃত্যুর দিন গুনছেন জেলের অন্দরে বসে, তারা ছাড়া পেতে পারেন না। তাদের ছাড়া পাওয়ার কারণটা কি তাদের এজেন্ডা, কি তাদের আনফুলফিলড মিশন, আমরা বলছি। তার আগে যেটা বলবো যে এই তাসটা, জঙ্গির তাসটা কেন মোহাম্মদ ইউনূস খেলছেন, যা তুমি জানতেও চাইছো। মোহাম্মদ ইউনূস খেলার কারণটা হলো, তোমাকে বলবো যে তথ্য আমাদের কাছে কিছু আগে এসে পৌঁছচ্ছে, যে গত 3 দিন ধরে যেমন স্ট্রেসি এম জ্যাকবসন, মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, তিনি যেমন সক্রিয় রয়েছেন মোহাম্মদ ইউনূসের জন্য, একই সঙ্গে মোহাম্মদ ইউনূস তার বাংলাদেশের যে সমস্ত
জঙ্গি সহোদর রয়েছে বা যারা তার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে রয়েছে তাদেরকে না ব্যবহার করে তার যারা বিদেশি বন্ধু তাদের মাধ্যমে তিনি বিভিন্ন দেশের সঙ্গে কথাবার্তা বলছেন, কোথায় তিনি সেফলি বাংলাদেশ ছেড়ে পালাতে পারেন সেই তথ্য আমরা বিভিন্ন সূত্রে পাচ্ছি। এবং তোমাকে বলে রাখবো যে নির্দিষ্টভাবে মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি একটা কোনো বড় সোর্সের মাধ্যমে ইতিমধ্যেই ফ্রান্সের সঙ্গে কথা বলেছিলেন। ফ্রান্সের তরফে ইমানুয়েল ম্যাক্রন যিনি রাষ্ট্রপতি প্রেসিডেন্ট তিনি না বলে দিয়েছেন ইউনূসের আসা সম্ভব না সে দেশে, কানাডাও না বলেছে। এবং তারপর যে ছবিটা আসছে ইউনূস, আমরা যে তথ্য পাচ্ছি যে মালয়েশিয়ার রাষ্ট্রদূত অর্থাৎ সুহাদ ওথমান, এই সুহাদ ওথমানের সঙ্গে তিনি যমুনা ভবনে গতকাল এই মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠান এবং তার সঙ্গে একটু মাখো বৈঠক করেছেন। এবং মালয়েশিয়ার রাষ্ট্রদূত সুহাদ ওথমানের সঙ্গে বৈঠক করার পর যে তথ্য আমাদের সামনে আসছে, আমরা ছবিতে পরবর্তী সময় মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সেই এক্সক্লুসিভ ছবি যা ইউনূস বৈঠক করেছেন সেই ছবি আমরা দেখিয়ে দেবো। এই বৈঠকের নির্যাস হলো তিনি কানাডা এবং ফ্রান্স না হওয়ার পরে তিনি মালয়েশিয়ায় হয়তো তিনি পালিয়ে যেতে চাইছেন, এরকম ছবি বা তথ্য উঠে আসছে। এবং তার পাশাপাশি তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুর, তাকে তিনি এই দেশের অর্থাৎ বর্তমান বাংলাদেশের যে ক্ষমতা তিনি অধীশ্বর হয়ে বসে আছেন তা হস্তান্তর করার জন্য অনুরোধ করেছেন বিভিন্ন চ্যানেলে। কিন্তু আমি এখান থেকে একটুখানি এই ধাপেই বোঝার চেষ্টা করি, যখন কানাডা ফ্রান্স তারা নাকচ করছে, যখন ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের আর মাঝে মাত্র 5 দিন বাকি, তখন কোনোভাবে মালয়েশিয়া প্রশাসন তারা কি এই ঝুঁকি নিতে চাইবে বলে মনে হয় কোনো সম্ভাবনা আছে? তার কারণ আন্তর্জাতিক স্তরে ক্রমশ কোণঠাসা হচ্ছে ইউনূস এবং একই সঙ্গে বাইডেনও তিনি হাত তুলে নিয়েছেন, নির্বাচনে তো পরাজিত হয়েইছেন। একসময় যে সক্ষমতা ছিল সেই সক্ষমতার জায়গা থেকে বাইডেন বুঝতে পারছেন যে ইউনূসের পাশে থাকা ক্রমশ নিজেদেরই বিপর্যয় ডাকার মতো। এটা একদমই খুব গুরুত্বপূর্ণ বিষয় যে মালয়েশিয়া তাকে জায়গা দেবে কিনা, কারণ তিনি মালয়েশিয়া জায়গা দেবেন কিনা সেটা পরবর্তী প্রশ্ন। মোহাম্মদ ইউনূস এক একটা করে দেশ তার মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছে, তাকে তো দেশ খুঁজে বার করতে হবে ভারতকে মাইনাস করে, ফলে তিনি তার মতো চেষ্টা করে যাচ্ছেন। ফলে তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তরের যে ইচ্ছে প্রকাশ করেছেন অনেকগুলো চ্যানেলের মধ্যে দিয়ে সেই তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুর ইতিমধ্যেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা বলেছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যদিও ভীষণভাবে নিঃসঙ্গ একঘরে হয়ে পড়েছেন, তার মতামত ছাড়া তিনি বিষয়ে সিদ্ধান্ত নেবেন না। বাংলাদেশের মানুষ যারা এই প্রোগ্রাম দেখেন নানা রকম মিশ্র মন্তব্য করছেন, তারা শুনে রাখুন যে আপনাদের যিনি এই মুহূর্তে তদারকি প্রধান তিনি যে কোনো মুহূর্তে দেশ ছাড়তে পারেন। এবং তার পাশাপাশি এই লুৎফুজ্জামান বাবর সহ বাকিদের নিয়ে আসার কারণটা কি? কারণটা হলো যে তথ্য গোয়েন্দারা পাচ্ছে যে কয়েক মাস আগেই এই নির্দিষ্টভাবে তোমাকে বলবো যে খালিস্তানি জিন্দাবাদ ফোর্সের 3 জন জঙ্গিকে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করে ইউপি পুলিশ বা এসটিএফ। এবং তাদের কাছ থেকে জানা যায় যে নেপালের বীরগঞ্জে একটা মডিউল অন করা হয়েছে, সে একটা নতুন জঙ্গি মডিউল, এবং তার সঙ্গে ইনভলভ করানো হয়েছে ডি কোম্পানি অর্থাৎ দাউদ ইব্রাহিমের যে নির্দিষ্ট অংশ রয়েছে এই ডি কোম্পানিকে এই বীরগঞ্জে তারা অ্যাক্টিভ করেছে আইএসআই। এবং সেখানে 2টি নাম আমরা বলছি ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে, ইউনূস আনসারি নির্দিষ্টভাবে বড় এজেন্ট, এবং তার পাশাপাশি নেপালে পাক হাইকমিশনের কর্মী বাজাহার, এই দুজন মিলে সেখানে টোটাল কিছু ফ্যাক্টরি চালাচ্ছে বীরগঞ্জে, এবং ফ্যাক্টরির আড়ালে সেখানে নকল ভারতীয় টাকা তৈরি হচ্ছে, যেটা এই বাবরের মাধ্যমে এবং তাদের যে গ্রুপটা ছাড়া পেয়েছে বা পেতে চলেছে তাদের মাধ্যমে ভারতবর্ষের নর্থ ইস্ট সহ বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়া হবে। এবং এই নেপালের এই যে ডি কোম্পানির মডিউল, কারণ জেলে বসেও এই বাবরের সঙ্গে ডি কোম্পানির সম্পর্ক ছিল এবং প্রথম থেকে বাবরের সঙ্গে ডি কোম্পানির ওতপ্রোত সম্পর্ক বলে গোয়েন্দা রিপোর্ট আসছে, ফলে জেলে বসেও তিনি সম্পর্ক রেখেছিলেন। ফলে জেল থেকে বেরিয়ে এসে নতুন করে অস্ত্র এই নর্থ ইস্টে সাপ্লাই করার ব্যাপারে তারা উদ্যোগী হবে। সেখানকার কুকি এবং অন্যান্য যে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো আছে তাদেরকে নতুন করে রিঅ্যাক্টিভ করার চেষ্টা করছে এই বাবর সহ তার বাদবাকি সঙ্গী সাথীরা, সেই দায়িত্বে তাদেরকে বার করে আনা হয়েছে, বিষয়টা তাই। এবং তোমাকে বলে রাখবো একই সঙ্গে যে এর পাশাপাশি ছবিটা আসছে যে মুহূর্তে মোহাম্মদ ইউনূস তিনি দেশ ছাড়বেন সেই মুহূর্তে বাবর সহ তার যে জঙ্গি সঙ্গী সাথী তাদেরকে এই তদারকি সরকারের দায়িত্বে নিয়ে আসার একটা পরিকল্পনা করেছে। আমি নাম বলে দিচ্ছি, 4টি নাম আমাদের হাতে এসছে। সেই নামগুলো হলো মাহফুজ আলম, আসিফ নজরুল এবং একই সঙ্গে সৈয়দ রিজওয়ানা এবং
বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব বর্তমানে যিনি দায়িত্বে এসছেন নাসমুল গনি, এই চারজন মূলত গোটা প্ল্যানিংয়ের মধ্যে আছে। এরাই মূলত এই নতুন করে বাবর এবং তার যে সঙ্গী সাথীদের তদারকি দায়িত্বে নিয়ে আসছে। এর পাশাপাশি সত্যি তো আমি এখান থেকে এই বাবরের এই যে পরিস্থিতি, তার জামিন মুক্তি হলেও জেল থেকে মুক্তি হচ্ছে না, এবং একই সঙ্গে যে 10 ট্রাক অস্ত্র মামলায় তৎকালীন বিএনপি বা জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন বিএনপির বর্তমান নেতৃত্বের খালেদা জিয়া হোক তার পুত্র তারেক রহমান, তাদের অবস্থান কি বাবর সম্পর্কে? দেখো, একটা ছবি এসেছিল দুদিন আগেই, তারেক রহমান তিনি টুইট করেছিলেন যে তাকে মার্কিন যে রাষ্ট্রপতি হবু রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে, যদিও সেটা সঠিক নয় বলেই পরবর্তী ক্ষেত্রে জানা যায়। এবং এক্ষেত্রে তোমাকে বলবো যে মোহাম্মদ ইউনুস, তুমি দেখবে যে এজ গ্রুপ 17কেও ভোটের অধিকারে আনার কথা বলেছেন। এক্ষেত্রে বিএনপি কর্মকর্তা বা শীর্ষকর্তা বা তারেক রহমানরা বুঝতে পারছেন এই যে ছাত্র যুবদের যে একদম প্রথম অর্ধ, তাকে ইউনুস তার নিজের পকেটে ভরতে চেয়েছে, যে কারণে বিএনপি সরাসরি ভোটের দাবি জানাচ্ছে অতি দ্রুত। এবং এই জেহাদি গোষ্ঠীর সঙ্গে তোমাকে বলে রাখবো যে বিএনপির একটা অংশের নেতৃত্বের সঙ্গে দিল্লির কথা হয়েছে বলেই গোয়েন্দা রিপোর্ট আমরা পাচ্ছি। তারা বলেছেন যে নির্দিষ্টভাবে তারা ভবিষ্যতে ভারত বিরোধী কাজে বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে দেবেন না। এই তথ্য জানার পরেই তোমাকে বলে রাখবো যে যে ছবি আসছে, তোমাকে বলবো যে মাহফুজ আলম সহ এই নজরুল, আসিফ নজরুল, এরা বুঝে যায় যে বিএনপিকে দিয়ে তাদের জেহাদ পরিপূর্ণ হবে না, তাই তারা নির্দিষ্টভাবে এইখানে নিয়ে আসছে এই বাবর সহ তার বাদবাকি সঙ্গী সাথীদের, অর্থাৎ নিজামী যিনি প্রাক্তন মন্ত্রী সহ বাকিদের। এরা একেবারে সরাসরি আইএসআইয়ের কাউন্টার পার্ট এবং সরাসরি তারা বিভিন্ন অংশের সঙ্গে জুড়ে আছে বিভিন্ন নিষিদ্ধ গোষ্ঠীর সঙ্গে। এবং মোহাম্মদ ইউনুস তিনি জানেন যে বাংলাদেশের এই মৌলবাদ প্রিয়, বাংলাদেশকে বিশুদ্ধ মৌলবাদী দেশে পরিণত করতে গেলে এই মৌলবাদ প্রিয় মানুষগুলোর হাতে জঙ্গি ইস্যুর তাসকে দিয়ে দিতে হবে, দিয়ে তাকে বাংলাদেশ থেকে কেটে পড়তে হবে। সেই কারণে তিনি তার যে বিদেশি বন্ধুবান্ধব আছেন বা ক্লিন্টন ফাউন্ডেশনের তার যারা ক্লোজ পার্টনার হিলারি ক্লিন্টন সহ বাদবাকি তাদের সঙ্গে কথা বলে তিনি একটা সেফ কান্ট্রি খুঁজছেন, রাষ্ট্র খুঁজছেন, যেখানে তিনি পালিয়ে যেতে পারেন, যেখানে তিনি তার পরবর্তী জীবন সুখে শান্তিতে অতিবাহিত করতে পারেন। আমি এখান থেকে আসবো আরো পরপর বেশ কয়েকটি ধাপ নিয়ে। একই সঙ্গে আমাদের জিরো আওয়ারে যোগ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। স্বাগত রাজাবাবু। সত্যজিৎ একদমই রাজাগোপাল সঙ্গে আছেন। আমি দুটো তথ্য দিয়ে আমি রাজাগোপালবাবুর কাছে আসছি। সেটা হলো যে আমাদের আজকের সময় দাঁড়িয়ে যে ছবি আমরা তুলে ধরবো, যে এই যে নির্দিষ্টভাবে বাংলাদেশের যিনি সেকেন্ড ইন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল, নাম বলে দেবো লেফটেন্যান্ট জেনারেল কামার উল হাসান, তিনি পাকিস্তান সফরে যাচ্ছেন এবং তিনি আসিফ মনির সঙ্গে অর্থাৎ পাক সেনাপ্রধানের সঙ্গে দেখা করবেন, আমরা ছবিতে দেখিয়ে দেবো। এবং সেই তথ্য চলে আসছে যে কেন হঠাৎ বাংলাদেশের সেকেন্ড ইন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল তিনি যাচ্ছেন নির্দিষ্টভাবে পাকিস্তান সফরে, তার এই প্রশ্ন উঠতেই পারে তাহলে কি নাশকতা বড় আকারে আসতে চলেছে। তবে যে তথ্য একটু আগে আসছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তিনটি নতুনভাবে, আমি তোমাকে বলে রাখবো যে আমাদের নৌবাহিনীতে নতুন করে আইএনএস সুরাট, আইএনএস তোমাকে বলবো যে আইএনএস ভাগ্যশ্রী, এটা একটা সাবমেরিন এবং এটা স্করপিয়ন ক্যাটাগরি সাবমেরিন, এবং আইএনএস নীলগিরি এটা নির্দিষ্টভাবে ডেস্ট্রয়ার এবং প্রথমটি ফ্রিগেট, এবং তার পাশাপাশি আইএনএস তুশিল যেটা স্টেলথ সিস্টেম ওরিয়েন্টেড বা টেকনোলজি ওরিয়েন্টেড একটা বিশাল ধরনের একটা যুদ্ধ জাহাজ। এই সমস্তগুলো কমিশন হলো আজকে আমাদের নৌবাহিনীতে, এবং সেগুলো এই নৌবাহিনীতে আমরা ছবিতে দেখিয়ে দেবো। এই যে যুদ্ধজাহাজগুলো কমিশন হওয়ার পরই সেগুলোর অভিমুখ চট্টগ্রাম হবে কিনা বা বঙ্গোপসাগরের সাগরের কাছাকাছি যাবে কিনা তা তো সময় বলে দেবে। তার পাশাপাশি একই সঙ্গে ফ্রান্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন ফেব্রুয়ারি মাসে, সেখানে রাফায়েল এম অর্থাৎ নাভাল ভার্সনটা আমরা পাচ্ছি, এবং তার মধ্যে 4টে থাকবে ইলেকট্রনিক ওয়ারফেয়ারে দক্ষ যে এয়ার ফাইটার জেট, এগুলো আমরা হাতে পাচ্ছি। ফলে ভারতবর্ষ সার্বিকভাবে জলে স্থলে এবং সার্বিকভাবে কোনো রকম ঝুঁকি নিতে রাজি নয়, এবং তাদের নৌবহর, আমাদের নৌবহরকে বাড়াচ্ছি, আমাদের সেনাবাহিনীকে আমরা সেই পর্যায়ে নিয়ে যাচ্ছি। সঙ্গে রয়েছেন রাজাগোপাল বাবু। আমি একটু আসবো তার কাছে, যে প্রশ্ন রাখবো আপনার কাছে রাজাগোপালদা, যে ছবিটা আসছে তাতে আমাদের সেনাপ্রধান বলেছিলেন যে আমরা সৌভ্রাতৃত্বের কথা ভাবছি,
এবং ওয়াকার জমানও বলেছিলেন এক সময়, কিন্তু এত দেখা যাচ্ছে উল্টো ছবি। কারণ একে একে ফাঁসির আসামি জঙ্গিদের বাংলাদেশ সরকার বার করে আনছে এবং তাদেরকে দিয়ে আইএসআই কাউন্টার পার্টের মাধ্যমে ভারতকে রক্তাক্ত করার যে ব্লুপ্রিন্ট তা রেডি করা হয়েছে। ঠিক কীভাবে গোটা বিষয়টা হচ্ছে এবং ভারত কীভাবে এটাকে দেখছে বা কোন পথে আমরা এগোতে পারি? হ্যাঁ, দেখুন, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাংলাদেশ জঙ্গিদের ছেড়ে দিচ্ছে এবং জঙ্গিদের যারা যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড প্রাপ্ত, তাদের তো জীবনের খুব একটা ইয়ে নেই, তারা বেপরোয়া লোক। তারা এই বোঝা যাচ্ছে যে বাংলাদেশ একটা সুইসাইড বোম্বার যাকে আমরা বলি, আত্মঘাতী ঘাতক এরা মানে মৌলবাদী, সে একটা বিরাট অংশ তৈরি করতে চাইছে, যাদেরকে দিয়ে দেশের বাইরেই সাধারণত আত্মঘাতীটা দেশের বাইরেই করা হয় এবং হয়তো সেখানকার যারা হিন্দু আছে তাদের উপর করা হতে পারে। সুতরাং একটা বিরাট সংখ্যক আত্মঘাতী মৌলবাদী শক্তি বাংলাদেশ রেডি রাখছে যে কোনো মুহূর্তে এগুলোকে ভারতবর্ষে ছড়িয়ে দিয়ে ভারতবর্ষের ভেতরে অশান্তি সৃষ্টি করা, যেটা পাকিস্তানের আইএসআই কাশ্মীরের মধ্য দিয়ে করেছে। এখন সেই আইএসআই বাংলাদেশের মধ্য দিয়ে করতে চাইছে এবং আপনারা যেটা জানাচ্ছেন যে সেখানকার সেকেন্ড যিনি গেছেন পাকিস্তানে, সেই পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক ভালো, আমরা সেটা বুঝতেই পারি। তো ভারত তো কোনো থেমে নেই, আপনারাও যেটা জানাচ্ছেন চারিদিকে নৌবাহিনী বা অন্য এরাও তারা সব রেডি আছে। আমরা দেখুন, মানে আমরা কখনোই এক সেকেন্ড ওয়েট করবো না। যদি কোনো ধরনের বাংলাদেশের যুদ্ধের ইচ্ছে জাগে, আমাদের সেটাকে দমন করার চেষ্টা করতেই হবে। এবং একই সঙ্গে পাকিস্তান যেটা করছে, আপনারা দেখেছেন যে আমাদের পররাষ্ট্র সচিব তিনি দুবাইতে তালিবানি সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, বেশ ভালো বৈঠক হয়েছে। আমরা তালিবানদের সঙ্গে যোগাযোগ রাখছি, বুঝিয়ে দিতে চাইছি আমাদের আর্থিক উন্নয়নে, আফগানিস্তানের আর্থিক উন্নয়নে, এবং আমরা একই সঙ্গে যে ইরানের যেটা পাশেই যেটা রয়েছে বলুচিস্তান, তাদের সঙ্গেও আমাদের ভালো যোগাযোগ তৈরি হয়েছে। খেয়াল রাখতে হবে, এগুলো পরিষ্কার জবাব আমরা এইগুলো কিন্তু আমরা তালিবানদের সাহায্য নিতে পারবো। আফগানিস্তানের উন্নয়নে আমরা যে ভূমিকা নিয়েছিলাম সেটা আটকে গেল, আবার আমরা ফিরে আসছি। তালিবান কতটা পাকিস্তানের যে আগ্রাসী ভূমিকাটা রুখতে পারে সেটা আমরা নিশ্চয়ই। একটা তথ্য আপনাকে জানিয়ে রাখবো, যে তথ্য আমাদের কাছে পৌঁছচ্ছে যে 18ই জানুয়ারির মধ্যে এই তদারকি সরকার ইউনুসের যে উপদেষ্টা তাদের সম্পর্কে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে মার্কিন প্রশাসন, অর্থাৎ বাইডেন। তিনি ক্ষমতা থেকে সরে যাওয়ার আগেই তিনি আর দায় নিতে চাইছেন না। তিনি এই ইউনুসের যে উপদেষ্টা তাদের বিরুদ্ধে কোনো কড়া সিদ্ধান্ত নিতে চলেছেন। সেই কারণে কি ইউনুস তড়িঘড়ি যে কোনোভাবে ক্ষমতা হস্তান্তর করে তিনি দেশ ছাড়তে চাইছেন, যে কারণে তিনি মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করলেন? দেখুন, যারা অসৎ উপায়ে ক্ষমতা জয় করে তাদের সবসময় রিস্ক থেকে যায়। ইউনুসের মতন মানুষ একটা সময় বিরাট কাজ করেছিলেন বাংলাদেশের হয়ে, পরবর্তীকালে সুদের অংশ পেতে গিয়ে উনি যেভাবে দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়েছেন এবং এখন বাংলাদেশ উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আছেন এবং যেভাবে হিন্দু নিধন যজ্ঞের মধ্যে রয়েছেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো ভাঙার জন্য একবারে তৎপর, এই লোকটার তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এর পিছনে দেশের অনেক মানুষই নেই এবং আমেরিকা বা অনেক দেশও এর সঙ্গে নেই। তাই একে বুঝতে হচ্ছে কি করে, ভেবেছিল হয়তো চালাতে পারবো, কিন্তু সেটা পারেনি। যখন পালাতেই হবে, কারণ যথেষ্ট পয়সা করি তারা করে নিয়ে নিজেদের যে সমস্ত কাগজপত্র যেগুলো গোছানো দরকার নিশ্চয়ই করে নিয়েছে। এখন পালানোর ব্যাপার সবাই ভাবছে এখন কোথায় যায়, সেটা আপনারা বলছেন মালয়েশিয়া যেতেই পারে। ওর বিরুদ্ধে এখনো পর্যন্ত সেরকম ধরনের চার্জ না হওয়াতে হয়তো মালয়েশিয়ার পক্ষে দেশে যারা একটা নিউট্রাল স্ট্যান্ড রাখে আমেরিকার থেকে, তারা হয়তো নিতেই পারে। কোথায় যাবে সেটা আগামী কালই বলবে। এবং যে বাইডেন সরকার যেটা বললেন, তারা বাংলাদেশের বেশ যারা অ্যাডভাইসার রয়েছে তাদের কিনতে চাইছে। রিপাবলিকদের জন্য চিরকাল ফেরা রেখে যায় না, ভবিষ্যতে প্রশ্ন আসতে পারে তোমরা কি করেছো। তার ফলে বেশ কিছু বাইডেন সরকার বেশ কিছু যারা অ্যাডভাইসার তাদের রিপোর্ট রয়েছে। একেবারে এখান থেকেই আরো বোঝার চেষ্টা করবো সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। ফিরে এলাম জিরো আওয়ারে। ইউনুসের জঙ্গির তাস ভারতের হাতেই নিশ্চিত বিনাশ। এরই মাঝে অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে যে খবর আসছে, চট্টগ্রামের পর কক্সবাজারে সেন্ট মার্টিন দ্বীপে অগ্নিকাণ্ড, গতকাল রাতে আগুন লেগেছে। সত্যজিৎ মুখোপাধ্যায় চিফ রিপোর্টার রয়েছেন। সত্যজিৎ, সরাসরি আমাদের সঙ্গে রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ।
দেখো একটা ছবি আমরা দেখিয়ে দেবো যে কক্সবাজারে যে সেন্ট মার্টিন দ্বীপে সেখানে আগুন ধরেছে, বেশ কিছু রিসর্ট সেখানে ইতিমধ্যে ভস্মীভূত হয়েছে। অবশ্যই টেকনিক্যাল রিজন বা কারণ হতে পারে এই অগ্নিকাণ্ডের জন্য, কিন্তু গোয়েন্দা সূত্রে একটা দাবি করা হচ্ছে যে এই যে মাহফুজ আলমের যে ক্লোজ পার্ট সৈয়দ রিজওয়ানা, এই সৈয়দ রিজওয়ানা পরিবেশবিদ এবং এদের পরিবারের সদস্যরা রাজাকার ছিল বলে জানা যাচ্ছে। এবং এই সৈয়দ রিজওয়ানা তার যে ডিপ স্টেটের যারা বস রয়েছেন তাদেরকে এই সেন্ট মার্টিন দীর্ঘদিন ধরে হাতে তুলে দেওয়ার জন্য সক্রিয় রয়েছেন। ফলে এই অগ্নিকাণ্ডের সঙ্গে সৈয়দ রিজওয়ানার কোনো কানেকশন আছে কিনা সেই দাবি অনেকে তুলছেন। আমি রাজাগোপালের কাছে এক মুহূর্তে যে একটা বিষয়ের প্রশ্ন নিয়ে আসতে চাইছি, সেটা হলো যে তথ্য আমাদের কাছে আসছে, যে ছবি আমাদের কাছে আসছে, যে ইউনুস দেশ ছাড়তে চাইছেন, এটা তো পরিষ্কার ছবি। তার পাশাপাশি যারা দেশে রয়েছেন, অর্থাৎ যাদেরকে বার করা হচ্ছে জেল থেকে, এই বাবর সহ বাকিরা, এদের একটা মিশন তো নিশ্চিতভাবে আছে। এবং এর পাশাপাশি একটা ছবি বা তথ্য উঠে আসছে গোয়েন্দা রিপোর্ট অনুসারে যে এসএ পরিবহন, এই এসএ পরিবহনের মাধ্যমেই জাল ভারতীয় টাকা তা ছড়ানোর চেষ্টা করবে এই লুৎফর বাবর সহ বাকিরা, সঙ্গে অস্ত্র। ঠিক এই জেলমুক্ত মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জঙ্গিদের ঠিক মিশনটা কি হতে পারে সামনের দিনগুলোতে? এই সমস্ত জঙ্গিদের কাজই হচ্ছে যে ভারতবর্ষে একটা প্রক্সি ওয়ার তৈরি করা, মানে হচ্ছে যে যেটা বলছেন ফেক কারেন্সি নোট যেটাকে বলে, সেইগুলোকে ছড়িয়ে দেওয়া, অবিকল ভারতীয় টাকার মতন তারা চেপে আনছে, সে দেশে হোক অন্য কোথায় হোক। তারপরে সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে আসছে, গোলা বারুদ নিয়ে আসছে, ড্রাগ নিয়ে আসছে, এইগুলো তারা বিক্রি করে আরো পয়সা তুলছে। এবং এখানে তারা যে জঙ্গি নানান স্লিপার সেল তাদের আছে, সেগুলোকে অ্যাক্টিভেট করা, এগুলো তাদের কাজ, সেগুলো তারা করছে। এবং অত্যন্ত সন্তর্পণে এখানে নানান জায়গায় শাসক তাদের যোগাযোগ আছে, তাদের মদত আছে। তারা হয়তো বলে দিচ্ছে ইলেকশনের সময় এই কাজ করে দিতে হবে, তাহলে তোমার একদম ঢালাও তোমার মানে যা করতে চাইবে পাইবে, এইসব তো শর্তের বিনিময়ে তারা নানান ধরনের কাজ পাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এইগুলোকে বিরাটভাবে কাজে লাগানো হয়েছে অতীতে, আগামী দিনে ব্যাপকভাবে কাজে লাগানো হওয়ার সম্ভাবনা আছে। এখন সেইটাকে আমাদের রাজ্য এবং কেন্দ্র দুজনকেই কিন্তু সতর্ক থাকার প্রয়োজন আছে। সতর্ক থাকার প্রয়োজন, যা বলছিলেন যে সতর্ক হওয়ার প্রয়োজন অভিক রয়েছে। এবং তুমি দেখবে যে আমাদের সেনাপ্রধান তিনি সৌভ্রাতৃত্বের বার্তা দিয়েছেন, তারপরেও একে একে জঙ্গিদের ছেড়ে অন্য বার্তা দিচ্ছে এই মাহফুজ আলমরা, যে কারণে আজকে নির্দিষ্টভাবে আমাদের ডেস্ট্রয়ার ফ্রিগেট সবগুলো নৌবাহিনীতে জয়েন করানো হয়েছে এবং তার অভিমুখ বোধহয় বঙ্গোপসাগরের নির্দিষ্ট অংশ এবং আরব সাগরও হতে চলেছে। একেবারে অনেক ধন্যবাদ চিফ রিপোর্টার সতীশ মুখোপাধ্যায়, ধন্যবাদ রাজাগোপাল ধর চক্রবর্তীকে। তবে জিরো আওয়ারের শেষে কথাই বলতে হয় আবারও, ইউনুসের এই জঙ্গি তাস এখানেই ভারতের হাতে নিশ্চিত হচ্ছে বিনাশ। জিরো আওয়ার এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য এভরি আওয়ার আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।